আসলে আমরা যারা থিয়েটার করি যাত্রা সম্পর্কে একটা সাধারণ উন্নাসিকতা সেখানে চোখে পড়ে তাদের মধ্যে। আহ, এরকম একটা ধারণা যে কারণে সেটি ব্রাত্য এই যাত্রা ফর্মটি, যে সেটি অতি নাটকীয়, সেটি জনরুচিকে অনেক বেশি খুব বেশি কেটার করে, সেই কারণে স্থূল এবং সেই ফর্মটা একটা প্রাকৃত ফর্ম, ঠিক সংস্কৃত ফর্ম নয়। তো এই ধারণাটা আমাকে খুব পীড়িত করে। যাত্রার মতো একটা এত শক্তিশালী একটা ফর্ম, একটা সেইটাকে এইভাবে ব্রাত্য করে রাখা, পাতে না দেওয়া, এটা আমাকে সত্যি পীড়িত করে। শুধু থিয়েটার কর্মীরাই যে দুষ্ট এই ব্যাপারে দোষী সেটা নয়। যারা বাংলা নাট্য সাহিত্যের, বাংলা নাটকের ইতিহাস রচনা করেছেন, তারাও এই একই ধারণার বশবর্তী হয়ে যাত্রাকে তার যোগ্য সম্মান দেননি। এমনকি গণনাট্য সংঘও এরকম একটি পপুলার আর্ট ফর্ম, এরকম একটি জনপ্রিয় আর্ট ফর্ম, যেখানে গণনাট্য সংঘের প্রাথমিক উদ্দেশ্যই ছিল যে টু রিচ আউট টু আ ওয়াইডার অডিয়েন্স, সেখানে তারা নাটকের ভাবনায় বদল এনেছেন। নাটকের যে ব্যক্তির প্রখরতা সেটাকে সাবডিউ করে একটা অন্য ধরনের নাটকের প্রবর্তনা করেছেন, যে নাটক অনেক বেশি মানুষের কাছাকাছি। কিন্তু তা সত্ত্বেও তারা যাত্রাকে সেইভাবে ব্যবহার করেননি। এই ইয়েটা কিন্তু তাদেরকে, এই দায়টা নিতে হবে, এরকম একটি পপুলার আর্ট ফর্মকে ব্যবহার না করার দায়। বিভিন্ন জায়গায়, বিভিন্ন মফস্বল শহরে, জেলা সদর শহরে, মহকুমা সদর শহরে গণনাট্য সংঘের শাখা গড়ে উঠেছে সারা রাজ্যব্যাপী। কিন্তু যাত্রার ক্ষেত্রে গণনাট্য সংঘ তেমন করে ভাবেননি, আইপিটিও ভাবেননি তেমন করে। অথচ এই ফর্মটার মধ্যে এমন একটা প্রাণ শক্তি ছিল, এমন একটা তার প্রভাব ছিল জনমানসে, সেই প্রভাবটাকে কাজে লাগানো অনেক বেশি উচিত ছিল, এরকম মনে হয়। আরও একটি ধারণা বা বলা ভালো বিশ্বাস নাট্যকর্মীদের মধ্যে প্রচলিত আছে। নাট্যকর্মী কেন, বিদগ্ধ মানুষজনদের মধ্যেও প্রচলিত আছে বাংলা সংস্কৃতির নিয়ে যারা চর্চা করেন। তারাও বলে থাকেন যে লিবেদেফের হাত ধরেই বাংলা নাটকের উদ্ভব কে তারা অন্বেষণ করেন। তো নিশ্চয়ই প্রসেনিয়াম থিয়েটারের কথা যদি বলি, প্রসেনিয়াম থিয়েটারের উদ্ভব নিশ্চয়ই আমরা লিবেদেফের হাত ধরেই বলবো, বাংলায় প্রসেনিয়াম থিয়েটারের উদ্ভব বা উৎপত্তি। কিন্তু বাংলা নাটকের, সার্বিকভাবে বাংলা নাটকের ইতিহাস কিন্তু অনেক বড়, অনেক প্রাচীন। সেটা আমরা যেমন চর্যাপদে আজ থেকে প্রায় 1000 বছর থেকে 1200 বছর আগের যে রচনা, সেখানে আমরা চর্যাপদে উল্লেখ পাচ্ছি যে বুদ্ধ নাটক বিস্মাহই বলে সেখানে নাটকের উল্লেখ রয়েছে। সেই নাটক হতে পারে চর্যাপদ, যেহেতু আমরা আদিতম বাংলা ভাষার নিদর্শন হিসেবে আমরা উল্লেখ করি, হতে পারে সেই নাটক বাংলায়, সংস্কৃত হতে পারে যদিও। পরবর্তীকালে দ্বাদশ শতক বা ত্রয়োদশ শতকের রচনা বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, সেটিও কিন্তু শ্রীরাধা, শ্রীকৃষ্ণ এবং বরাইয়ের মধ্যে একটা সংলাপমূলক একটা নাট্যেরই ধারা বহন করছে। সেটা সুকুমার সেন সেটাকে বলছেন সংলাপময় নাটকীতি, এরকমভাবে উল্লেখ করছেন। এবং এরকমও একটা স্পেকুলেট করছেন যে সেটা হয়তো পুতুল নাটকের পালা হিসেবে রচিত হয়েছিল। হ্যাঁ, এরপরে এই আমাদের ধারণা করতেই পারি যে বাংলা নাটকের যে আদি যে রূপ, সেটা মূলত এরকম গীতিময়ই ছিল সেই নাটক। পরবর্তীকালে শ্রীচৈতন্যের হাত ধরে, যার হাত ধরে বাংলার সংস্কৃতির বিভিন্ন ধারা উন্মেষ লাভ করলো, সেটা কিন্তু বাংলা নাটকও সেই অর্থে কিন্তু শ্রীচৈতন্যের হাত ধরেই আমরা নতুনভাবে পাচ্ছি। শ্রীচৈতন্য নিজে অভিনয় করছেন, রুক্মিণীর ভূমিকা অভিনয় করছেন, সেখানে পালা হচ্ছে, সেখানে অদ্বৈতাচার্য, সেখানে যারা পরিকর, শ্রীচৈতন্য পরিকর, তারা সবাই অংশগ্রহণ করছেন সেখানে। তো সেই নাটকে আলোক প্রক্ষেপণ আসছে, সাজসজ্জা আসছে, সেখানে নৃত্য আসছে, গান তো থাকছেই। এবার শ্রীচৈতন্যের হাত ধরে এই যে নাট্যধারাটি শুরু হলো, সেই নাট্যধারার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোই কিন্তু তার বিবর্তনের পথে আজকের যে যাত্রাকে আমরা যে রূপে দেখছি, যে ফর্মে দেখছি, সেটারই কিন্তু একটা ধারাবাহিকতার ফসল। যেটা কিন্তু আমাদের যে বর্তমান নাটক, যে নাটক আমরা থিয়েটার হলে আমরা দেখি, সেই নাটক ততটা বহন করছে না সেই ঐতিহ্যকে, সেই ধারাবাহিকতাকে, যতটা আমাদের বাংলার যাত্রা সেটাকে ধারণ করে আছে তার শরীরে। আর এই শ্রীচৈতন্যের হাত ধরে আজ থেকে প্রায় 550 বছর আগে যে নাট্য ধারার, বাংলার যে একদম দেশজ যে নাট্যধারাটির জন্ম,
সেই নাট্যধারাটি নিজেকে বিবর্তিত করেছে। সেই নাট্যধারাটি যে বহমান আছে এরকম তো নয়, যে কোনো সাংস্কৃতিক ধারায় নিজেকে ক্রমাগত বিবর্তিত করতে থাকে, না হলে তো সে লুপ্ত হবে। তো সেই ধারাটি আস্তে আস্তে নিজেকে বিবর্তিত করেছে। একটা সময় পৃষ্ঠপোষণার অভাবে সে লুপ্তপ্রায় হয়েছে, আবারও এমন পৃষ্ঠপোষণা পেয়েছে ভূস্বামীদের, জমিদারদের, যেখানে তার রুচি অধোগতি ঘটেছে। পরে আবার সে পুনর্জীবিত হয়েছে। এরকমভাবে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই প্রাচীন নাট্যধারাটি কিন্তু বহমান থেকেছে। যে যেটাকে আমরা আজকে যাত্রা বলে চিহ্নিত করি, যেটা বললাম আগেও, সে কিন্তু তার শরীরে এই সমস্ত ঘাত প্রতিঘাত, বাংলার নাটকের এই যে প্রাচীন ধারাটি, সেটির বিভিন্ন ঘাত প্রতিঘাত, ইতিহাসের বিভিন্ন পর্যায়কে সে আত্মীকৃত করেছে, সমাজের বিভিন্ন ঘটনা সংগঠনকে, বিভিন্ন বিভিন্ন ঘাত প্রতিঘাতকে সে আত্মীকৃত করেছে, জনরুচিকে, বিভিন্ন সময়ের জনরুচিকে সে আত্মীকৃত করে আজকের এই ফর্মে এসে দাঁড়িয়েছে। এবার বারবার যে কথা বলবার, এই এই যাত্রার এই শক্তির কথা, এই নাটকের এই দেশীয় চরিত্রের কথা কিন্তু সমস্ত স্টলওয়ার্ডসই জোর দিয়েছেন। সেটা রবীন্দ্রনাথ হোক, যাকে আমরা যে কোনো সংস্কৃতি চর্চায় যার বক্তব্যকে সবচেয়ে মূল্যবান মনে করি, অবনীন্দ্রনাথ হন, জ্যোতিরিন্দ্রনাথ হন, এমনকি আমাদের বাংলা থিয়েটারের প্রাণ পুরুষ, পিতৃপুরুষ, আমাদের পিতৃপ্রতিম আমাদের গিরিশচন্দ্র ঘোষ, তিনি, তার নাটক যদি আমরা ফলো করি, তার নাটক যদি পর্যালোচনা করি, সে নাটকও কিন্তু মূলত কাব্য নাটক। তার মধ্যে একটা আবেগের একটা আউটবার্স্ট রয়েছে। সেই নাটকে গীতিময়তা রয়েছে, যেগুলো কিন্তু বাংলার দেশজ নাট্যের চরিত্র। বাংলা হচ্ছে ময়মনসিংহ গীতিকার দেশ, বাংলা হচ্ছে পাঁচালীর দেশ। সেখানে স্বাভাবিক গীতিময়তা স্বাভাবিক, সেখানে কাব্যময়তা স্বাভাবিক, লিরিসিজম হচ্ছে বাংলার প্রাণের জিনিস। তো সেই সমস্ত স্বদেশীয়তাকে কিন্তু, সেই সমস্ত স্বাদেশিকতাকে, দেশজতাকে কিন্তু গিরিশও আত্মীকৃত করেছেন, এবং সেইভাবেই, সেই ফর্মেই কিন্তু তার নাটককে প্রকাশ করেছেন। আর এই দেশজ ফর্মে নিজেকে প্রকাশ করেছেন বলেই কিন্তু গিরিশ এত সফল, এত মঞ্চ সফল গিরিশের নাটক। যে নাটক দেখে শ্রীরামকৃষ্ণ মনে করেছেন যে এই নাটকে লোকশিক্ষে হয়, এ বড় ভালো জিনিস, গিরিশের নাটক দেখে যেমন করে বলছেন, কিংবা অমৃতলাল যেমন করে বলছেন যে লিখিলা চৈতন্য লীলা, হীরক হইল শিলা, নাট্যশালা হলো তীর্থ, ভক্তমেলা থিয়েটার। গিরিশের নাটক সম্পর্কে বলছেন যে এমন একটা জনজোয়ার তৈরি করেছিল গিরিশের নাটক, এমন জনপ্রিয়তা, যে ভক্তমেলা হয়ে গেছিল থিয়েটার বাস্তবিক। তো এই যে কানেক্ট করতে পারা, এই যে বৃহত্তর জনসাধারণের সঙ্গে এই সংযোগ সেতু রচনা করা, এইটা কিন্তু গিরিশ করতে পেরেছিলেন এই তার এই দেশীয়তাকে, দেশজ যে আমাদের যে স্পিরিট দেশজ নাটকে, সেই স্পিরিটটাকে কোথাও তিনি ছুঁতে পেরেছিলেন, এরকম মনে হয়। পরবর্তীকালে যে কথা বলছিলাম, যে রবীন্দ্রনাথকে যদি ধরি, রবীন্দ্রনাথের যে কোনো একটি পালাকে আপনি দেখুন, সেটা রক্তকরবী হতে পারে, মুক্তধারা হতে পারে, সেখানে যে আদল, সে আদল তো যাত্রার আদল। সেখানে বিবেকের ভূমিকায় কখনো ঠাকুরদা আসছেন, কখনো অন্য কেউ আসছেন। কি গীতিমুখরতা, গীতিময়তা, সে বিশুর গানই ধরুন, ঠাকুরদার গান ধরুন, রাজা নাটকে মানে কি অসাধারণ অসাধারণ সব গান রয়েছে সেখানে। উনি যখন বাল্মীকি প্রতিভার কথা ভাবুন, এ তো একটা অপেরা, সেটা জ্যোতিরিন্দ্রনাথেরও সেখানে ভূমিকা রয়েছে। তো অপেরা রচনা করছেন, আপনি শ্যামা বলুন, চিত্রাঙ্গদা বলুন, তো এবং তারা যে সেট ডিজাইন করছেন, সেখানেও যাত্রার প্রভাব রয়েছে। সংলাপের কথা ভাবুন, রক্তকরবীর সংলাপের কথা ভাবুন, মুক্তধারার সংলাপের কথা ভাবুন, রাজার সংলাপের কথা ভাবুন, সর্বত্র সর্বত্র মানে একটা সে সবই মূলত কাব্যনাট্য। এক একটা সংলাপ যেন একটা কবিতার মতো, তার একটা সুরে, নির্দিষ্ট সুরে বাঁধা। আমি বলছি গীতিময়তার কথা, যে গীতিময়তা বাংলার একেবারে নিজস্ব বাংলার আত্মা, যে লিরিসিজমকে বলা যায়, সেটাকে কিন্তু সবাই ছুঁয়ে যাচ্ছেন। জ্যোতিরিন্দ্রনাথের নাটকেও তাই। পরবর্তীকালে যদিও বাংলা সাহিত্যের ইতিহাসকাররা এগুলোকে অতি নাটকীয় নাটক বলে, ইভেন অসিত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই এইটাকে অতি নাটকীয় নাটকের ধারা বলছেন। কিন্তু আমরা যদি জ্যোতিরিন্দ্রনাথ বা দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদপ্রসাদ, বিদ্যা বিনোদ, এদের নাটক দেখি আর কি, তো সেই একই কিন্তু, সেই বাংলার দেশজ যে স্পিরিট, সেই স্পিরিটটাকে তারা কিন্তু ধারণ করেছেন। সেই জন্য তারা প্রত্যেকে এত মঞ্চ সফল। এবং আপনি শাহজাহানকে বলুন, আপনি আপনি
আর এই যে লোকশিক্ষার কথা বলছিলাম, যে শ্রীরামকৃষ্ণ যে লোকশিক্ষার কথা গিরিশের নাটক দেখে এসে বলেছেন, সেই লোকশিক্ষা সত্যি বলতে যাত্রার হাত ধরে যতটা ঘটেছে তেমনটা কিন্তু প্রসেনিয়াম থিয়েটারের হাত ধরে ঘটেনি, এ কথা আমাদের স্বীকার করে নেওয়াই ভালো। বাংলার অগণিত যাত্রা মোদী দর্শক রয়েছেন, যাত্রা দেখেননি গত এক শতকে এরকম মানুষের সংখ্যা খুব কম। প্রসেনিয়াম থিয়েটারের সঙ্গে কিন্তু সেই জনমানুষ, তাদের যোগাযোগ কিন্তু তেমন নয়। এতে হয়তো অনেকেই একটু বিরক্ত হবেন, অনেক থিয়েটার প্রেমী মানুষই একটু বিরক্ত হবেন এই কথা শুনে, কিন্তু এটা বাস্তবতা যেটা বলছি। একটা প্রসেনিয়াম থিয়েটার, আজকের দিনেও যদি প্রসেনিয়াম থিয়েটারের কথা বলি, প্রসেনিয়াম থিয়েটার মূলত দাঁড়িয়ে আছে কলকাতার দর্শকদের উপর ভিত্তি করে। তার সঙ্গে সঙ্গে শহরতলির মানে সাবারবান এলাকায় কিছু নাটক, ভালো নাটক হয় এবং তার কিছু দর্শক রয়েছে, যেখানে কলকাতার শীতকালীন একটি করে নাট্য উৎসব হয়। জেলা সদর শহরগুলিতে কিছু নাটকের চর্চা হয়, যদিও সেখানে খুব দীক্ষিত ডেডিকেটেড দর্শকের সংখ্যা খুব কম, যে কারণে তারা নিজেদের অস্তিত্বটিকে, যদিও তাদের মধ্যে প্যাশন প্রচণ্ড, কিন্তু তাদের নাটকের চর্চা টিকিয়ে রাখার ক্ষেত্রে এটা একটা বড় অন্তরায়। কিন্তু তাহলে মানে সারা বাংলায় নাটকের চর্চার কথা যদি বলি, নাটকের তার তো একটা একটা নাটকের মতো একটা ফর্মকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে তো তাকে তার সেই একটা একটা প্রভাব থাকতে হবে, একটা বড় ডেডিকেটেড দর্শক থাকতে হবে যাদের উপরে সে প্রভাব বিস্তার করবে, যাদের সঙ্গে সে ইন্টারাক্ট করবে, যাদেরকে সে এনরিচ করবে, যাদেরকে সে তার মেসেজকে পৌঁছে দেবে। সেটা যদি না করতে পারে, থিয়েটার যদি ক্রমশ সংকুচিত হয়ে যায় এরকম একটি নাগরিক পরিশীলিত বৃত্তে, একটি এই যে বিদগ্ধ জনের বৃত্তে যদি সে নিজেকে যদি সংকুচিত করে ফেলে, তাহলে তো সেটা বড় মুশকিল। সে তো কোনো নিভৃত সৃজন নয়, মানে কবিতা হলে তাও হতে পারে সে একটি নিভৃত সৃজন, সেই সৃজনের মধ্যে স্রষ্টা আনন্দ খুঁজে পাচ্ছেন। কিন্তু থিয়েটার তো মূলত তার উদ্দেশ্যই তো কমিউনিকেট করা। এই প্রসঙ্গে উৎপল দত্ত বারবার কিন্তু তিনি একটা কশন দিয়েছেন, যে সাবধানবাণী শুনিয়েছেন, যে ইন্টেলেকচুয়ালাইজিং থিয়েটার উইচ ইজ হ্যাপেনিং ওয়ার্ল্ড ওয়াইড, দ্যাট ইজ ডিজাস্টার্স ফর থিয়েটার। ইটস কন্ট্রাডিক্টরি টু দ্য ভেরি অবজেক্টিভ অফ থিয়েটার। থিয়েটার চায় কি? থিয়েটার তো চায় যে আরও বেশি মানুষের সঙ্গে কমিউনিকেট করতে, তার মেসেজটাকে আরও বৃহত্তর জনমানুষের কাছে, জনগণের কাছে পৌঁছে দিতে। তো সেটা করতে গিয়ে যদি থিয়েটার নিজেকে বারবার যদি মানে আরও ইন্টেলেকচুয়ালাইজ করতে গিয়ে, সে বুদ্ধিবৃত্তিকে এত বেশি প্রাধান্য দিতে গিয়ে সে যদি দর্শকের সঙ্গে কমিউনিকেট করতে ভুলে যায়, তাহলে তো ভারী মুশকিল। তাহলে তো থিয়েটার তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে, এরকম সংবৃত বৃত্তে সে যদি আটকে পড়ে তাহলে। তো এই বিষয়ে নিশ্চিতভাবে যারা নাটক নিয়ে ভাবেন, যারা নাটক করেন, তাদের ভাববার অবকাশ রয়েছে। আর যাত্রা সম্পর্কে যাদের এরকম ধারণা যে যাত্রা একটি খুব নিম্ন রুচির অভিনয় মাধ্যম, একটি প্রাকৃত রুচির অভিনয় শৈলী যাত্রাভিনয়, তাদের একটু ভ্রান্তি ঘোচানোর জন্য এমন একজনের কিছু কথা আমি উল্লেখ করতে চাইব, যিনি একই সঙ্গে বাংলা নাটকের একজন ঋত্বিক পুরুষ, চলচ্চিত্র বাংলা হিন্দি নির্বিশেষে তার স্বচ্ছন্দ চলাচল ছিল, যাত্রায় প্রায় 2 দশক ধরে এক নতুন ধরনের যাত্রার প্রবর্তনা করেছিলেন, সেরকম একজন মানুষ উৎপল দত্ত। সেই সঙ্গে সে তার কথাই কেন বলতে চাইবো, যেহেতু তিনি এই 3টি মাধ্যমের সঙ্গেই তার যোগাযোগ ছিল, সেই সঙ্গে তিনি মহাদৈশিক নাট্য সাহিত্যের সঙ্গে তিনি পরিচিত শুধু নয়, জেফ্রি ক্যান্ডেলের সাহচর্যে তিনি শেক্সপিয়ারিয়ান থিয়েটারের একজন, তার মতো শেক্সপিয়ারিয়ান থিয়েটারে তার মতো বুৎপত্তি দক্ষতা খুব কম নাট্যশিল্পীর আছে আমাদের দেশে। তিনি একই সঙ্গে তিনি অক্লকভের অভিনয় দেখেছেন, তার নাটক দেখেছেন, পরিচালনা দেখেছেন। তিনি বিশ্বের সমস্ত ধরনের নাট্যধারার সঙ্গে তিনি পরিচিত। তার মতো পড়াশুনো নাটক নিয়ে খুব কম মানুষের আছে। তো এরকম একটি মানুষ, তিনি বলছেন, অন রেকর্ড বলছেন যে বাংলার শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা সব যাত্রায়, এরা চলচ্চিত্রে নেই, রঙ্গমঞ্চে নেই, নাট্য আন্দোলনে তো নেই। কথাটা আমাদের শুনে একটু সংস্কারে লাগবে বটে, কিন্তু এ কথা উৎপল দত্ত বলছেন, এবং যে খুব একটা আবেগের আতিশয্যে বলছেন এরকম না, কারণ এটা রিইটারেট করছেন পরে এমন কথা বলছেন, যাত্রার দুজন স্টলওয়ার্ট, একজন
ফণীভূষণ বিদ্যাবিনোদ আর একজন পঞ্চু সেন। ফণীভূষণ বিদ্যাবিনোদকে পরফণী হিসেবে তার পরিচয় যাত্রা জগতে। তো উৎপল দত্ত বলছেন এরকম কথা, দুজন প্রতিভাবান কিংবদন্তি পূর্বসূরি, ফণীভূষণ বিদ্যাবিনোদ। ফণীবাবু হচ্ছেন মাপকাঠি, তার মাপকাঠিতে সবাইয়ের বিচার হচ্ছে, লেজেন্ডারি, নইলে এত লক্ষ লক্ষ বাংলার গ্রামের মানুষকে মুগ্ধ করে রাখতেন। তারপর পঞ্চু সেন, বিরাট একটা, কি বলবো, পঞ্চুবাবুর বাঙালি পালায় অভিনয়ের ক্ষেত্রে দেখেছি উনি টপ ভলিউমে কথা বলছেন, অথচ মনে হচ্ছে যেন পাশের লোককে আস্তে করে কিছু বলছেন। এটা একটা কিছু ইলিউশন ঘটে যায় নাকি সৃষ্টি করে দেয়, মনে হচ্ছে যেন অত্যন্ত ইন্টিমেট কথাবার্তা বলছেন। অসাধারণ সব অভিনেতা, টপ গ্রেড অ্যাক্টার্স, এরা সব যাত্রায় ডিসিপ্লিন ওদের মজ্জাগত, ডিসিপ্লিনড আর্মির মতো, যেটা কিনা নাট্য আন্দোলনের শিক্ষণীয়। পরে জপেন্দার ভাষ্যে উৎপল বলছেন যে যাবতীয় উন্নাসিকতা নস্যাৎ করে দিয়ে যাত্রার কাছে থিয়েটারের মানুষদের কী কী শেখা প্রয়োজন। শিখবেন নাট্য রচনার কৌশল, লক্ষ্য নিরক্ষর মানুষকে শিক্ষাদানের কলা, উত্তেজনাপূর্ণ ঘটনা সাজাবার পদ্ধতি। শিখবেন মধ্যবিত্ত দর্শকদের ছেড়ে অন্যান্য শ্রেণীর কাছে যাওয়া। শিখবেন দুর্বোধ্য সব বিচ্ছিন্নতাবাদী কিমিতিবাদী নাটককে জলাঞ্জলি দেওয়া। ও নাটক নিয়ে প্রকৃত জনতার কাছে গেলে মারধর খেয়ে যাবেন জানেনই তো। কোমর বেঁধে যাত্রার কাছ থেকে শিখতে শুরু করুন সহজবোধ্য ভাষায় সহজগ্রাহ্য গল্পের কাঠামোয় কি করে মহত্তম চিন্তা যোজনা করা যায়। চেষ্টাকৃত জটিলতা হচ্ছে দেউলিয়া মানুষের বিকার, যার সত্যি কিছু বলার আছে তাকে কসরত করতে হয় না। সে ইবসেন, চেকভ, গোর্কি, ব্রেক্ট বা হোকটুর মতো সরল ও অনাড়ম্বর। এই সারল্য শিখুন এসে যাত্রার কাছে। কলকাতার নগ্ন নারীর বস্ত্রবিপ্লব আর একক নায়কের হতাশা শিখেই তুলে যাত্রার কাছে শিখুন গল্পের গুরুত্ব, ঘটনার মূল্য, সংঘাত প্রতিঘাতের বিন্যাস। শিখুন বাংলার সত্যিকারের মানুষের জাতীয় নাট্য বৈশিষ্ট্যটা কী, কি সে শুনতে ও দেখতে চায়। সেই প্যাটার্নটাকে প্রথমেই অবজ্ঞা ভরে বাদ না দিয়ে সেই প্যাটার্নে যদি আরোপ করতে পারেন দর্শন ও মহৎ চিন্তা, তবে বুঝি বাহাদুর। নাক সেটকানো ইন্টেলেকচুয়াল সেজে যাত্রার পালাকারদের গায়ে নিষ্ঠিবন ত্যাগ করলে সেটা হবে আপনাদেরই সজ্ঞান আত্মহত্যা। যাত্রার কিছু এসে যাবে না। যাত্রা নিশ্চিতভাবে এসে গেছে, যাত্রাও লড়ছে তার অস্তিত্বের জন্য। সে একটা সাংঘাতিক একটা অবক্ষয়ের সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু সেটার কারণ যে যাত্রার নিজস্ব শক্তির অভাব তেমনটা নয়। সে প্রসঙ্গেও আমি পরবর্তীকালে বলছি। এই প্রসঙ্গে আরেকজন দিকপালের কথা বলবো, যার কথা আমরা যারা নাটকের চর্চা করি বাংলায়, যার কথা মান্যতা না দেওয়ার কোনো কারণ নেই। তিনি হচ্ছেন শিশির কুমার ভাদুরী। তিনি জাতীয় নাট্যের ধারণার কথা বলতে গিয়ে এই প্রশ্ন তুলছেন, জাতীয় নাট্যশালা নাম দিয়ে যদি কোনো নাট্যশালা গড়ে তোলা হয় পশ্চিমের অনুকরণে, তা ব্যয়বহুল আড়ম্বর প্রদর্শনের স্থান ছাড়া আর কিছুই হবে না। আজ যখন পশ্চিমে চেষ্টা হচ্ছে পিকচার ফ্রেম স্টেজ তুলে দেওয়ার, তখন আমরাই বা আমাদের যাত্রার আসরে নাট্যকে স্থান দেব না কেন? যাত্রাকে নতুন করে কালোপযোগী করে গড়ে তুলব না কেন? এটা শিশির কুমার ভাদুরীর প্রশ্ন। বাস্তবিক দেখুন, আমরা আমাদের কন্ট্রাডিকশনটা কেমন হয় না, আমরা বারবার চাইছি প্রসিনিয়ামকে ভেঙে ফেলতে। আমরা চাইছি যে দর্শকের সঙ্গে কুশীলবদের দূরত্ব আরও মিনিমাল করতে, ঘুচিয়ে দিতে, নেগেট করে দিতে সম্পূর্ণভাবে। আর সেটা করতে গিয়ে আমরা থার্ড থিয়েটারের কথা আনছি, থার্ড থিয়েটারের ইন্ট্রোডাকশন করছি, ইন্টিমেট থিয়েটারের কথা বলছি। আমরা আরও বেশি করে মঞ্চকে ভেঙে দিতে চাইছি, কিন্তু তবু আমরা যাত্রাকে আপন করে নিতে চাইছি না। যাত্রায় আপনি ভাবুন যে যাত্রায় সাধারণভাবে যে ট্র্যাডিশনাল যাত্রা, সেখানে কি ব্যবহার হতো মঞ্চসজ্জায়? সেখানে একটা 3 স্টেপ একটা রস্ট্রম, সেটাই রাজদরবার হয়ে যাচ্ছে, সেটাই শ্মশান হয়ে যাচ্ছে, সেটাই কোনো অন্য কিছু ঘটে যাচ্ছে, সেটাই হয়তো নৃত্যাঙ্গন হয়ে যাচ্ছে, সেটাই বারবার একটা দৃশ্যপটকে ভেঙে দেওয়ার জন্য, কম্পোজিশন তৈরি করার জন্য ব্যবহৃত হচ্ছে। তো এবং সেটা কিন্তু গ্রামের নিরক্ষর মানুষ, তারাও কিন্তু সেটাকে তাদের কল্পনা দিয়ে সেটাকে গ্রহণ করে নিচ্ছেন। সেখানে তাদের কল্পনায়, তাদের ভাবনায় এই দৃশ্যপট না থাকাটা কিন্তু কোনো বাধা তৈরি করছে না। তো সেখানে আমরা, এবং উৎপল দত্ত শুধু এই বিষয়টা যে তাকে শিশির ভাদুরীর পর উৎপল দত্তকে শুধু এই বিষয়টা ভাবিয়েছিল তাই নয়, উৎপলের যেহেতু মৌলিক প্রণোদনা ছিল নাটকের ক্ষেত্রে,
মানুষের কাছে পৌঁছনো। তিনি বারবার নিজেকে বলেছেন আই এম এ প্রোপাগ্যান্ডিস্ট রাদার। তো সেই রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি কিন্তু বারবার চেয়েছেন যে ওই যে বলছিলাম, টু রিচ আউট টু আ ওয়াইডার অডিয়েন্স, আরও বৃহত্তর জনতার কাছে তিনি পৌঁছতে চেয়েছেন। তো সেই জনতার কাছে পৌঁছানোর ক্ষেত্রে যাত্রাকে তিনি যেভাবে ব্যবহার করেছেন সেটা কিন্তু বাংলা নাটকের ইতিহাসে আহ, একটা কি বলবো ওটাকে, একটা একটা মাইল ফলক, সেটা একটা দিক নির্দেশক হতে পারত। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠেনি, যে কারণেই হোক, সেটা যাদের ব্যর্থতাতেই হোক, সেটা একটা কিন্তু বাংলা নাটকের ক্ষেত্রে একটা বিরাট বড় দুর্ঘটনা, সেটা একটা বড় আহ, বিপর্যয় যে এটা হয়ে ওঠেনি। তো যে কথা বলছিলাম যে সেই সময় উৎপলের হাত ধরে একটা আহ, বেশ কিছু পুরনো অভিনেতা, অনাদি চক্রবর্তীর মতো পুরনো অভিনেতা আহ, তার হাত ধরে নতুন করে নিজেদেরকে পুনরাবিষ্কার করলেন। শেখর গাঙ্গুলি, এরপরে নতুনদের মধ্যেও অনেকে এসেছেন, নতুন পুরনোর মিশেলে একটা অসাধারণ টিম তিনি তৈরি করেছিলেন। শেখর গাঙ্গুলি, অনাদি চক্রবর্তী, গৌতম সাধু খাঁ, নিরঞ্জন ঘোষ, অমিতাভ ঘোষ, মুকুন্দ ঘোষ, আহ, তারপরে সুখেন্দু, আরও আরও কত, শিবদাস মুখার্জি। তো এদের সবাইকে নিয়ে এক অসাধারণ, বর্ণালী ব্যানার্জি, এদের নিয়ে এক অসাধারণ একটা টিম ফরমেশন তিনি করেছিলেন। যারা প্রত্যেকে অভিনেতা হিসেবে যদি এদেরকে স্থান দিতে হয় অভিনয় চর্চার, বাংলার অভিনয় চর্চার ইতিহাসে, চলচ্চিত্র, মঞ্চ নাটক এবং যাত্রা নাটকের ইতিহাসে এদের প্রত্যেকেরই একটা পাকাপোক্ত জায়গা থাকবে। তিনটি মাধ্যমের কথা বিচার করেই বলছি। এবং এটা এটা বহু প্রাজ্ঞ মানুষ যারা বিভিন্ন মাধ্যমের অভিনয় দেখেছেন তারা এই কথা নিশ্চয়ই মানবেন। এদের সম্পর্কে শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, তার বক্তব্য এদের সম্পর্কে যে পরিমাণ শ্রদ্ধা রেখেছি, বিভাসবাবুর কথায় যে পরিমাণ শ্রদ্ধা বোধ দেখেছি এই সমস্ত অভিনেতাদের প্রতি, সেটা কিন্তু খুবই শ্লাঘার বিষয়। তো যে কথা বলছিলাম যে উৎপল মানে যে যাত্রার যে বাচিক বা কায়িক অভিনয়ের যে ধারা, সেটাকে এত অসাধারণভাবে তিনি ব্যবহার করেছিলেন, সেটাকে মোল্ড করে তার যে উচ্চগ্রামে দ্রুতগতির সংলাপ, যেটা যাত্রার বৈশিষ্ট্য, তার সঙ্গে ওরকম গলার স্বর প্রক্ষেপণের সেই উত্থান পতন, সেই সমস্ত কিছুকে, এবং তার সঙ্গে বাচিক অভিনয়ের সঙ্গে সঙ্গে কায়িক অভিনয়কে এত মুনশিয়ানের সঙ্গে ব্যবহার করেছিলেন, এবং ব্যবহার করে এক একটি কালজয়ী পালা উপহার দিয়ে গেছেন, যার ইমপ্রিন্ট কিন্তু রয়ে গেছে এখনও দর্শকদের মনে। যারা যাত্রা নিয়ে কাজ করবেন পরবর্তীকালে, যারা পুরনো প্রবীণ দর্শক, যারা এখনও সার্ভাইভ করছেন, যারা সেই সমস্ত যাত্রা দেখেছেন, তাদের সেই শিহরণ জাগা সেই সব অভিজ্ঞতার কথা তারা যখন ভাগ করবেন, তখন বুঝতে পারবেন যে একটা পালার ইম্প্যাক্ট, প্রভাব কি হতে পারে। উৎপল যে পালাটি দিয়ে তার যাত্রার পরিক্রমা শুরু করেন, বা যাত্রা শুরু করেন, সেটি হচ্ছে রাইফেল। পঞ্চু সেনের আহ্বানে তিনি এই পালাটি রচনা করেছিলেন এবং নির্দেশনা করেছিলেন। এরপর একের পর এক জালিয়ানওয়ালা বাগ, দামামা, ওই বাজে অবশ্য পরের দিকে একেবারে, তারপর সাদা পোশাক, কুঠার, নীল রক্ত, বিপ্লবী ভিয়েতনাম, অরণ্যের ঘুম ভাঙছে, সন্ন্যাসীর তরবারি, ঝড়, এই প্রত্যেকটা কিন্তু রাজনৈতিক যাত্রাপালা। ভাবুন মানে একজন এরকম মানুষ যিনি এসে যাত্রার পুরো খোল নলচে বদলে দিলেন, পুরো বিষয় ভাবনাটাকেই বদলে দিলেন। যে এতদিন মানুষ যে ধরনের পালা দেখে অভ্যস্ত ছিল, পৌরাণিক ঐতিহাসিক পালা যাত্রায় দেখে তারা অভ্যস্ত ছিল, হঠাৎ করে সেখানে চলে এলো রাজনৈতিক যাত্রাপালা, এবং যাত্রা আন্তর্জাতিক হয়ে গেল। আপনার সীমান্ত, তুরুপের তাস বা মাওসেতুংয়ের মতো যাত্রাপালা, সব তো একদিকে তো রাজনৈতিক বটেই, সেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকও। তাহলে মানে এটা এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, যেটা উৎপলের হাত ধরে যাত্রাপালা এসেছিল। এবং যাত্রাপালা যে একটা একটা জগদ্দল পাথর যাত্রার উপর বসেছিল, সেটা যেন মুহূর্তে ভেঙে তছনছ হয়ে গেল।
তো উৎপল যেটা করেছিলেন, যে জায়গা থেকে করেছিলেন, যে ভাবনা থেকে, যে প্রণোদনা থেকে, যে প্রেরণা থেকে করেছিলেন, সেটা এই যে ওই যে বললাম, সেই যে সূত্র ধরে আমরা এগোচ্ছিলাম, যে যে লোকশিক্ষার কথা আমরা বলছিলাম, যে কমিউনিকেট করার কথা বলছিলাম, সেই কমিউনিকেট করার প্রণোদনা থেকেই, লক্ষ্য থেকেই কিন্তু, অবজেক্টিভ থেকেই কিন্তু উৎপলের এইভাবে যাত্রা সঙ্গে একদম ওতপ্রোত হয়ে যাওয়া। যদিও প্রাথমিক যে তার যোগদান সেটা এরকম ছিল না, সেটার প্রণোদনা অন্য ছিল। সেই সময়ে উনি যে ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যে বিতর্ক, যেভাবে কোণঠাসা হয়ে পড়েছিলেন, সেই জায়গায় যাত্রা তাকে একটা মুক্তি দেয়। কিন্তু শেষ বিচারে তার যে মৌলিক প্রণোদনা, যে মানুষের কাছে পৌঁছানো, সেই প্রণোদনার হাত ধরেই কিন্তু তার এত বছর ধরে যাত্রার সঙ্গে ওতপ্রোত থাকা এবং যাত্রার একটা দিক বদলের কাণ্ডারি হয়ে ওঠা। সেই সময় অনেকেই যাত্রায় এসেছেন, জ্ঞানেশ মুখোপাধ্যায় থেকে শুরু করে, এমনকি আরও একটা দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত ঘটনা যাত্রার ক্ষেত্রে ঘটেছিল। সেটা হচ্ছে অজিতেশের যাত্রায় প্রবেশ। তিনি প্রথমে নটরাজ এই ছদ্মনামে প্রথম বছর যাত্রা করেছিলেন। পরের সেকেন্ড ইয়ারে তিনি আবার যাত্রা করেন, ৩ পয়সার পালাটি তিনি অভিনয় করতেন। তিনি সেবার স্বনামেই যাত্রা করেছিলেন, কিন্তু এটা দুর্ভাগ্য হয়তো যে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হন যাত্রায়, এবং তিনি তার যে এক্সপেরিমেন্টটা তিনি করতে চেয়েছিলেন, তিনি ফিরে যান আবার। তো সেটা হতে পারে এই কারণে যে যাত্রার যে ফর্ম, সেটার যে এক্সপেরিমেন্ট, সেটা নিয়ে যে এক্সপেরিমেন্ট, যে পরিমাণ অভিনিবেশ দরকার ছিল, সেটা হয়তো অজিতেশ করে ওঠেননি। হয়তোবা তিনি যাত্রার দর্শকদের ঠিকঠাক বুঝতে পারেননি, না হলে অত বড় একজন অভিনেতার এরকম ব্যর্থ হওয়ার কথা ছিল না যাত্রার ফর্ম। জ্ঞানেশ মুখার্জি তো করেছেন যাত্রা, আরও অনেক থিয়েটার থেকে অনেকেই যাত্রায় প্রবেশ করেছেন, উৎপলের হাত ধরেও অনেকে যাত্রায় এসেছেন। কিন্তু এই যাত্রা এবং থিয়েটারের এই যে মার্জারটা না হওয়াটা হয়তো সামগ্রিকভাবে, আমার খুব ব্যক্তিগত অভিমত, এটা এটা হয়তো সামগ্রিকভাবে বাংলা নাটকেরই একটা বড় ক্ষতি। বড় ক্ষতি মানে ওই যে বললাম, যে একদিকে থিয়েটার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, সংবৃত হয়ে যাচ্ছে কিছু আরবান, কিছু নাগরিক, দীক্ষিত, শিক্ষিত নাট্যমোদী দর্শকের মধ্যেই, সেখানে যাত্রার এখনও একটা ওই ফর্মটার একটা বিরাট বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেই ফর্মটা আস্তে আস্তে একটা মানে একটা বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। এটা খুবই পীড়াদায়ক যে অথচ এই দুটোর যদি একটা মার্জার যদি সম্ভব হতো, যে কথা, যে মার্জারের কথা, যে স্পিরিটের কথা বলছি আমি, যখন বলছি মার্জারের কথা, তখন কিন্তু আমি বলছি না যে যাত্রা কি আজকেও সেই একই রকম থাকবে, সে কথা আমি বলছি না, কিন্তু একটা গোল্ডেন মিন কি খুঁজে পাওয়া যায় না, যেটা আজকের সময়ের উপযোগী হবে, যেটা মানুষকে কানেক্ট করতে পারবে। মানুষকে কানেক্ট করার মানে আমি বলছি কিন্তু সেটা এই যে বললেন, উৎপল যখন বলছেন যে শিখুন কি করে ওই ফর্মে, ওই প্যাটার্নটাকে, যাত্রার প্যাটার্নটাকে প্রথমে নস্যাৎ না করে দিয়ে কি করে তার মধ্যে মহত্তম চিন্তা, আদর্শ, সেটাকে সংযোজনা করা যায়, ইন্টেলেকচুয়ালিজমের বাড়াবাড়ি না করে কি করে দর্শককে তৈরি করা যায়, দর্শককে কানেক্ট করা যায়, দর্শককে অনুপ্রেরণা যোগানো যায়, উদ্বোধিত করা যায়, যেটা থিয়েটারের কাজ। না হলে যদি থিয়েটার ক্রমশ সিরিয়ালের কাছে একঘরে হয়ে যায়, দূরদর্শনের এই প্রবল প্রতাপের কাছে যদি সে একঘরে হয়ে যায়, থিয়েটার যদি তার মানে মানুষ না দেখে, যদি তার যদি প্রভাব না থাকে একটা শিল্পকলার মানুষের উপরে, যদি সেই প্রভাব না থাকলে তার তাৎপর্য কি থাকে? আমি তাহলে কিসের জন্য, আমি যদি কমিউনিকেট করতে না পারি একটা বড় অডিয়েন্সের সঙ্গে, তাহলে আমার আমার তো আমার যদি সেই প্রভাব না থাকে, আমার কথা শোনাবার সেই সত্য ভাষণের উপযোগী দর্শক যদি আমার না থাকে, তাহলে আমি কিসের জন্য নাটক করছি? আমি যদি এরকম একটা সংবৃত বৃত্তের মধ্যে কিছু থিয়েটার মোদী দর্শক, কিছু এরকম শিক্ষিত সুশীল দর্শক, পরিশীলিত দর্শক, তাদের মধ্যে যদি আমি নিজেকে সংবৃত করে দিই, সেটাই কি থিয়েটার চায়? থিয়েটারে কি সেটা অবজেক্টিভ? যদি সেইটা অবজেক্টিভ হয় তাহলে কিছু বলার নেই। আদারওয়াইজ কিন্তু থিয়েটারকে ভাবতে হবে, নতুন করে ভাবতে হবে। থিয়েটার বারবার করে, থিয়েটার আমি অনেকের কাছেই শুনি যে প্রসেনিয়াম ভেঙে দেওয়ার কথা বলছেন, আরও মানুষের কাছে পৌঁছবার কথা বলছেন।
সেখানে এরকম একটা সম্পদ পড়ে আছে, এরকম একটা আর্ট ফর্ম পড়ে রয়েছে, সেইটাকে কেন আমি ব্যবহার করব না? কিভাবে ব্যবহার করব সেটার জন্য অনেক মন্থন, অনেক চিন্তা, অনেক ব্রেন স্টর্মিং প্রয়োজন। যে আমি কিভাবে যাত্রাকে গ্রহণ করব, আমি কি মঞ্চকে যাত্রায় কনভার্ট করব, যাত্রার ফর্মে ফোর মানে মানে একটা ওপেন স্পেস যেখানে চারদিক খোলা মঞ্চে আমি নাটককে নিয়ে যাব, যাত্রায় নিয়ে যাব, যাত্রার ফর্মটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করব আজকের সময়ের উপযোগী করে, নাকি যাত্রাকেই পালাকেই আমি নাটকের তুলে নিয়ে আসব, প্রসেনিয়ামে নিয়ে আসব এবং সেইটাকে নিয়ে যাব আরও বিপুল আরও বৃহত্তর জনগণের কাছে। এগুলি অনেকটাই মানে আরও চিন্তা, আরও মন্থন, আরও ব্রেন স্টর্মিংয়ের প্রয়োজন আছে এগুলির। কিন্তু থিয়েটারকে ভাবতে হবে, থিয়েটারকে যদি বাঁচতে হয় তাহলে থিয়েটারকে ভাবতে হবে এগুলো। আমরা আমরা বলে থাকি বটে যে থিয়েটার তার নিজস্ব শক্তিতেই বাঁচবে, এরকম মনে হয় আমাদের। এই আত্মবিশ্বাস ভালো, এই আত্মবিশ্বাস, এই প্যাশন, এটা তো যে কোনো শিল্পের যারা শিল্পী, যারা কারিগর, তাদের এই কনফিডেন্স থাকাটা তো খুব জরুরি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সব কিছু চিরদিন থাকে না। অনেক শিল্প অনেক শিল্প হারিয়ে গেছে পৃথিবী থেকে। সুতরাং এরকম কনফিডেন্সের কোনো কারণ নেই যে এটা নিজের শক্তিতেই বেঁচে থাকবে। সবার যদি সে নিজেকে বিবর্তিত না করতে পারে, সে যদি নিজেকে পরিবর্তিত না করতে পারে সময়ের দাবি অনুযায়ী, তবে কিন্তু সে যদি কানেক্ট করতে না পারে, তাহলে কিন্তু তার মৃত্যু অনিবার্য। তো সুতরাং ভাবতে হবে, নিশ্চিতভাবে ভাবতে হবে। এবং বারবার করে যেটা বলছি যে জনরুচিকে এত ছোট করে দেখার কোনো কারণ নেই। এই লোকগুলিকে মনে রাখবেন যারা থিয়েটার করেন যে যাত্রার পালা কিন্তু যে ভাষায় লেখা হতো সেটা মূলত তৎসম। সেখানে কিন্তু 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে যখন ব্রজেন্দ্র লিখছেন, হ্যাঁ, তো ব্রজেন্দ্রের যে নাটক, সে অত্যন্ত পরিশীলিত, সে অমিত্রাক্ষর ছন্দে লেখা সে সমস্ত পালা, পৌরাণিক পালা, ঐতিহাসিক পালা, আহ, এবং পরবর্তীতেও যারা লিখছেন তারা কেউ ফেলে দেওয়ার মতো পালাকার নন, যারা যাত্রাপালার সঙ্গে যুক্ত রয়েছেন। মতিলাল রায়, যাকে আমরা যাত্রার নতুন যুগের পুরোধা পুরুষ বলি আর কি, তিনিও যে পালা লিখছেন, সে পালা কিন্তু তার যে শব্দচয়ন, সে কিন্তু যথেষ্ট পরিশীলিত। তার কাব্য ভাষা, সে সে তার ভাষা কিন্তু তার যে সঙ্গীত, তার যে মধ্যেকার যে কাব্য, সে অমিত্রাক্ষর ছন্দ এবং তার যে শব্দভাণ্ডারকে তিনি ব্যবহার করছেন সেটাও মূলত তৎসম। এবং সেই ভাষা কিন্তু দর্শক বুঝছে, গ্রামীণ দর্শক তারা বুঝছে, তারা গ্রহণ করছে, তারা তাতে আন্দোলিত হচ্ছেন, উদ্বেল হচ্ছেন, কাঁদছেন, হাসছেন, তারা ক্রুদ্ধ হচ্ছেন। সেই পালার জোরের জায়গা কিন্তু এইরকম, সেটা মনে রাখতে হবে। এবং আরও একটা বিষয় বলবো, এটা আমরা প্রায়শই আমরা এটা আমাদের একটা উন্নাসিকতার মানে একটা খুব মানে ডিজাস্ট্রাস সেই উন্নাসিকতা। আমরা যেমন বেদের মেয়ে জ্যোৎস্না একটা ব্লক ব্লাস্টার বাংলা চলচ্চিত্র, বোধহয় বোধ করি সবচেয়ে পপুলার এখন অবধি যা বাংলা চলচ্চিত্র তৈরি হয়েছে তার মধ্যে। এখন আমরা সেটাকে যদি আমরা সেটা দেখে নাক সিটকই, তাহলে কিন্তু সেটা ডিজাস্টার্স। আমাদের মনে রাখতে হবে, আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে এই জনপ্রিয়তার কারণটা কি, বেদের মেয়ে জ্যোৎস্নার এই যে জনপ্রিয়তার কারণটা কি? কারণটা খুঁজতে হবে অন্যত্র। আমাদের দেশ কিন্তু মনসামঙ্গলের দেশ, আমাদের দেশ ময়মনসিংহ গীতিকার দেশ, সেখানে কঙ্কলীলাবতী পালার দেশ, সে সে মলুয়া পালার দেশ, সে তো আমাদের কিন্তু খুঁজতে হবে সেখানে যে কেন এত জনপ্রিয়। তাহলে পালার মধ্যে কোথাও কি সেই কানেক্ট করা, সেই কৌমের মধ্যে যে কালেকটিভ কনসিয়াসনেসে যে গল্পগুলো ঢুকে আছে, মজ্জাগত হয়ে আছে, আত্মার মধ্যে ঢুকে আছে, তাহলে কি সেইটার কাছে কি আমরা যাব না? আমি বলছি না যে ওরকম একটি তৃতীয় শ্রেণীর চলচ্চিত্র আপনি তৈরি করবেন, কিন্তু ওই যে বললাম উৎপলের কথায় যে সেখানে মহৎ চিন্তা, মহৎ দর্শন, সেগুলোকে সংযোজনা করতে হবে স্পিরিটকে সঙ্গে নিয়ে। যে বাংলার যে নাটকের যে আদি সুর, বাংলার সংস্কৃতির যে আদি দেশজ সুর, আত্মা, সেই আত্মাটাকে গ্রহণ করে তাকে ইন্টেলেকচুয়ালাইজ না করে তার মধ্যে মহৎ সত্য সেটাকে সংযোজনা করতে হবে, তার মধ্যে মহৎ দর্শন সেটাকে তার মধ্যে কোথাও গেঁথে দিতে হবে। সেইটাই কিন্তু দায়িত্ব। আগে দর্শককে তৈরি করতে হবে,
দর্শক তৈরি না করতে পারলে দর্শকই কিন্তু নাটকের প্রাণ। সে যদি দিনে দিনে সংকুচিত হয়ে যায় সেই সংখ্যা, তাহলে কিন্তু নাটকের প্রভাব দিন দিন আরও কমতে থাকবে, তার তাৎপর্য কমতে থাকবে। সেটা আমরা কেউ নিশ্চিতভাবে চাই না, এরকম একটা শক্তিশালী মিডিয়াম, সেই মিডিয়ামটাকে তাৎপর্যহীন হয়ে যেতে। আদারওয়াইজ আমরা সিরিয়ালে যা দেখব, আমরা সেই একই জিনিস নিশ্চয়ই আমরা থিয়েটারে দেখতে চাইবো না, সেই একই ধারার অভিনয়। এবং সিরিয়ালের সঙ্গে তাকে লড়াই করতে হবে, দূরদর্শনের সঙ্গে তাকে লড়াই করতে হবে, নেটফ্লিক্সের সঙ্গে, নেটফ্লিক্সের ওয়েব সিরিজের সঙ্গে তাকে লড়াই করতে হবে। সেই লড়াইটা কিভাবে হবে, এটা নিয়ে আমাদের নিশ্চিতভাবে আমাদের ভাবনার প্রয়োজন রয়েছে। আমাদের উৎপলও বারবার বলেছেন, উৎপল দত্ত এই যে কাব্য নাটকের কাছে, পালার কাছে ফেরার কথা বলেছেন, পালা নাট্যের কাছে বারবার। তিনি বারবার, তিনি নিজেও গিরিশ করেছেন, তিনি বলেছেন যে প্রফুল্ল একটা অত্যন্ত দরকারি নাটক মঞ্চের। তিনি বলেছেন অবশ্য আজ থেকে অনেক দিন আগে, সেই সময় তার মনে হয়েছিল যে প্রফুল্ল বাংলা মঞ্চের জন্য একটা খুব জরুরি একটা নাটক। তো সেই নাটকও তিনি করতে চেয়েছেন। তো আমরা কেন এই ধরনের প্যাশনেট কাজকর্মের দিকে এগোবো না, যাতে আরও আরও মানুষের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। দেশজ কিছু রাজনৈতিক নাটক কাদের সামনে অভিনীত হওয়া উচিত, এই প্রশ্নের উত্তর এক জায়গায় উৎপল দত্ত বলছেন, রাজনৈতিক নাটক তৈরি করে তারপর একাডেমিক নামক ক্ষুদ্র প্রেক্ষাগৃহে কয়েক কুড়ি সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন ভদ্রলোকের সামনে অভিনয় করতে থাকলে সেটা আর রাজনৈতিক নাটক থাকে না, সেটা কাঁঠালের রামসত্ব হয়। যেখানে নাটক প্রধানত অভিনয় হবে, সেখানে থাকবে 10 থেকে 20 হাজার শ্রমক্লান্ত মানুষ, থাকবে অত্যন্ত নির্জীব মাইক, এবং থাকবে আশেপাশের হাঁটুরে কোলাহল। এই পরিস্থিতি হয়তো আর গ্রামাঞ্চলে নেই, সেই পরিস্থিতি কিছুটা হলেও হয়তো পরিবর্তিত হয়েছে। তবু এখনও যদি কেউ যাত্রা দেখেন, আজকেও যে যাত্রা জনপ্রিয় যে পালাগুলি রয়েছে, তাহলে সেখানেও দেখতে পাবেন যে এই চরিত্রটা কিন্তু পাবেন সেখানে। আজও যে কোনো যাত্রাপালায় 5-10 হাজার দর্শক হওয়াটা খুব বড় ব্যাপার নয়। একটা সময় তো আমি যে ছোটোবেলায় যে যাত্রা দেখেছি, সেই যাত্রা তখন পড়তির দিকে, সেই যাত্রার মান আর তখন তেমন নয়। কিন্তু তা সত্ত্বেও এখনও ভাবলে সেই যাত্রাপালার কথা আমার রোমাঞ্চ হয়। এবং সেই সময়েও আমি যে দর্শক দেখেছি, যে একটা যাত্রাপালায় একটা 10-15 হাজার দর্শক কোনো বড় ব্যাপার নয়। একটা নাট্যদলের 10-15 হাজার দর্শকের সম্মুখে পৌঁছতে গেলে প্রায় 30টা পালা করতে হবে, 30টা শো করতে হবে, প্রসেনিয়াম যদি করতে হয়। 30টা শো খুব কম দলেরই, খুব কম নাটকেরই 30টা শো হয়। অথচ যাত্রাপালা, একটা যাত্রাপালা, একটি পালা সে এত এত দর্শকের কাছে এখনও পৌঁছতে পারে, এবং সেই মানুষের কাছে পৌঁছতে পারে যে মানুষগুলোর এই নাটক দেখা, এই পালা দেখা অনেক বেশি জরুরি। এবং যাদের কাছে দেখানো, যে ভাবনা নিয়ে, যে আদর্শ নিয়ে, যে চিন্তা নিয়ে আমরা নাটক করি, আমরা থিয়েটার করি, তাদের জন্য যাদের কাছে পৌঁছানো আরও বেশি করে প্রয়োজনীয়। ওই যে একাডেমি চত্বরের যে মুষ্টিমেয় দর্শকের কথা বললাম, তাদের কাছে পৌঁছানোর চেয়ে। হ্যাঁ, এই প্রশ্নটা আসবে জানতাম, যে যদি সত্যি যাত্রার এতটাই শক্তি থাকবে, তাহলে যাত্রা নিজেই কেন এরকম একটা ডেকাডেন্ট ফেজ, একটা অবক্ষয়ের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে যাত্রাও কি কোথাও ব্যর্থ হয়ে গেল না? দূরদর্শনের প্রতাপে, চলচ্চিত্রের প্রতাপে যাত্রাও কি কোণঠাসা হয়ে গেল না? মানে যাত্রাও কি তাহলে বলা যায় যে যাত্রা ফর্মের মধ্যেও সেই শক্তি আছে, যাতে সে এই কঠিন সময়টা অতিক্রম করতে পারে? তো আমার যেটা মনে হয়েছে যে যাত্রার যে অবনমন, যে অবক্ষয়, যে তার যে অতীত গরিমার যে ক্রমবিলোপ, সেটার কারণ কিন্তু আমার মনে হয় না যে তার মধ্যেকার এই ফর্মটার মধ্যে যে শক্তি আছে, সেই শক্তি লোপ পাওয়ার কারণে। কারণ ওই যে বললাম যে কালেকটিভ কনসিয়াসনেস, যে আমাদের বাঙালির যে যৌথ চেতনা, যে কৌমোর, যে সমষ্টিগত যে স্মৃতি, যে চেতনা, সেখানে যাত্রা খুব গভীরভাবে আছে। এবার কি ঘটলো যাত্রার সঙ্গে, সেটা হচ্ছে যাত্রা হচ্ছে এমন একটি মাধ্যম, এত জনপ্রিয় একটি মাধ্যম, এবং সেখানে স্বাধীনতা পরবর্তী সময়ে একটা, এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এবং আরও বেশি করে মাইক্রোফোন আসার ফলে, বিশেষত আলো এবং মাইক্রোফোন আসার পরে একটা বিপুল সংখ্যক দর্শকের সামনে যাত্রা অভিনীত হতে শুরু করে।
সেই সংখ্যাটা কিন্তু 15,000, 20,000 এইরকম দর্শক। এবং স্বাভাবিকভাবেই যাত্রায় প্রচুর অর্থাগম শুরু হয়, যাত্রায় একটা বিপুল লক্ষ্মী লাভ হতে শুরু করে। সেইটা যেটা হয় তার ফলে সেটা মোটামুটি 60-এর দশক 70-এর দশকে সেটা একটা বিরাট ব্যাপ্তি লাভ করে সেই লক্ষ্মী লাভের বিষয়টি। এবং এর ফলে কি হয়, প্রচুর আপস্টার্ট রিচ পিপল, ধনী মানুষ, তারা যাত্রা দল খুলে বসেন এবং যাত্রার দলের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এখন যেটা হলো, যাত্রার যে যাত্রার মূল শক্তি কিন্তু তার অভিনয়। যেহেতু যাত্রার বাকি যে আনুষঙ্গিক বিষয় আশয় সেইগুলো যেহেতু অতটা পাওয়ারফুল নয়, তার মঞ্চায়ন, তার আলোক সজ্জা সেগুলো খুবই মিনিমাল, তার শক্তি কিন্তু তার পালা এবং তার অভিনয়। এবার যাত্রার যারা সেই সুদক্ষ শিল্পী, নট অভিনেতা অভিনেত্রী, সেই সংখ্যাটা কিন্তু সীমিত। কারণ যাত্রায় আসার ক্ষেত্রে নানান রকমের সংস্কার তখনও ছিল। যেহেতু যাত্রার যে মধ্যেকার যে এটা খুব ফিউডাল একটা স্ট্রাকচার, যাত্রার পরিশ্রম, তার যে যেভাবে তাকে ভ্রাম্যমান থাকতে হয় বছরের একটা বড় সময়, পরিবার ছেড়ে, সব কিছু ছেড়ে, সে অলমোস্ট এবং বিভিন্ন জায়গায় খুব অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে থাকতে হতো, সুবিধে ছিল না। তার সঙ্গে বিভিন্ন নেশা, সব মিলিয়ে একটা যাত্রায় আসার ক্ষেত্রে, যাত্রা মোদি দর্শক প্রচুর ছিলেন, কিন্তু যাত্রাকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যার জায়গা ছিল। তারপরেও একটা বড় সংখ্যক দক্ষ অভিনেতা অভিনেত্রী নিশ্চয়ই যাত্রায় ছিলেন, বেশ কিছু সংখ্যক খুব দক্ষ পালাকারও ছিলেন। কিন্তু এই যে দুম করে যাত্রায় বিপুল পরিমাণ অর্থাগমের ফলে যে লোভ তৈরি হলো, আপস্টার্ট মানে কিছু যাত্রা মালিক তৈরি হলেন যারা নতুন নতুন দল গড়লেন, চিতপুরে এক ধাক্কায় প্রচুর সংখ্যক দল তৈরি হয়ে গেল। এবার এতগুলো দলকে, এতগুলো পালাকে ফিড করার মতো অভিনেতা অভিনেত্রীর অভাব ঘটে গেল। কারণ যাত্রা একটা যেহেতু একেবারে একটা ডিফারেন্ট একটা মিডিয়াম, একটা ভিন্ন একটা অভিনয় ধারা, সেই অভিনয় ধারায় দক্ষ শিল্পী তৈরি হওয়া কিন্তু একদিনের ব্যাপার নয়, সেটা সময় লাগে। এবং যেহেতু যাত্রার স্কুলিংটা ওরকমভাবে ছিল না, যাত্রার স্কুলিংটা মূলত যারা কোনো দলের বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রী তাদের হাত ধরেই, তাদের দেখে দেখেই যেহেতু এই শিল্পের পাঠটা, অভিনয়ের পাঠটা নেওয়া চল ছিল, তো স্বাভাবিকভাবেই সেখানে যে একটা খুব স্টেডি ফ্লো ছিল নতুন অভিনেতা অভিনেত্রী, দক্ষ অভিনেতা অভিনেত্রী, তেমন ছিল না। ফলে এত সংখ্যক দল হয়ে যাওয়ার ফলে যেটা হলো যে প্রত্যেকটা পালায় একজন দক্ষ অভিনেতা অভিনেত্রীকে ঘিরে দল করতে শুরু করলো, এবং তার যারা পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করছেন তারা মোটেই কেউ দক্ষ নন। ফলে পালা জমতে অসুবিধে হলো। যেমন উৎপলেরই এক একটি পালায় সাদা পোশাক বলুন, সন্ন্যাসীর তরবারি বলুন, সেখানে এক ঝাঁক অত্যন্ত দক্ষ, তাদের দক্ষতার শিখরে থাকা অবস্থায় তারা অভিনয় করছেন। শেখর গাঙ্গুলির কথা বলছি, শেখর গাঙ্গুলি, অনাদি চক্রবর্তী, গৌতম সাধুখা, ইন্দ্র লাহিড়ী, শিবদাস মুখার্জি, এরা সবাই একটা দলে, মুকুন্দ ঘোষ, এরা সবাই একটা দলে অভিনয় করছেন এবং একটা দুর্দান্ত পালা, একটা ম্যাজিক্যাল একটা পালা তৈরি হচ্ছে। সন্ন্যাসীর তরবারিকে তো এরকম বলা হয় যে মানে বিশ্বের শ্রেষ্ঠ পালাগুলির মধ্যে একটি বলে অনেকে চিহ্নিত করেছেন। তো মানে আমি বলছি নাটকের কথা, আমি যাত্রার মানে সমস্ত পৃথিবীর সমস্ত নাটক মানে যদি কম্পেয়ার করা হয়, অন্যতম একটি শ্রেষ্ঠ পালা হিসেবে চিহ্নিত করা হয়েছে সন্ন্যাসী তরবারিকে। তো আনফর্চুনেটলি উৎপলের কোনো নাটকেরই অডিও অ্যাভেলেবেল নয়। আমি জানি না কারোর কাছে যদি থাকে, যদি শুনতে পাই তাহলে খুব কৃতজ্ঞ হব। এইগুলি সবই সেকেন্ডারি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমার বলা। আমি যখন যাত্রা দেখতে শুরু করেছি তখন যাত্রা অলমোস্ট শেষের দিকে, তার যে গুণমানের একটা বিপুল অবনমন ঘটে গেছে। তবুও আমি দেখেছি সেই স্টলওয়ার্ডসের খুব কাছ থেকেই দেখেছি, শেখর গাঙ্গুলি, অনিত চক্রবর্তী, গৌতম সাধুখা, শিবদাস, বীণা দাশগুপ্তা, জ্যোৎস্না দত্ত, সবাইকে খুব কাছ থেকে দেখেছি, সব পরিচয় ছিল। তো এদেরকেও দেখেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এরপরে যেটা হলো, এই যে একই দলে এত এত স্টলওয়ার্ডস ছিলেন, এত এত দক্ষ নট ছিলেন, তারা যখন এই যে নতুন নতুন দল তৈরি হলো, একটি দলে একজন করে সেন্টার আর্টিস্ট মানে মানে এই ধরনের দক্ষ নট, তাকে ঘিরে দল তৈরি হলো। পালাকার, যত সংখ্যক পালাকার ছিলেন, তারা এতগুলো দলকে ফিড করানোর মতো পালা লেখার জায়গায় ছিলেন না। এই যেমন ভৈরব গঙ্গোপাধ্যায় একজন খুব দক্ষ পালাকার, সামাজিক পালাকার, যার মামাটি মানুষ একটা খুব বিখ্যাত যাত্রাপালা।
তো এইটাও ভাবতে হবে, আমি যেটা বললাম যে ওই উন্নাসিক না হয়ে যে একটি রাজনৈতিক দল এই মামাটি মানুষকে স্লোগান হিসেবে ব্যবহার করছে কেন, কোথায়, কোন তন্ত্রীতে মানে সে ঘা দিচ্ছে, এটা কিন্তু মনে রাখবার মতো। তো সেই ভৈরব গঙ্গোপাধ্যায় একটা সময় প্রায় 20-22টা পালা লিখছেন একই বছরে। তো স্বাভাবিকভাবে অতি উৎপাদন একটা বড় মানে কোয়ালিটিকে নষ্ট করবার জন্য, গুণমানকে সেই পর্যায়ে না নিয়ে যেতে যাওয়ার ক্ষেত্রে অতি উৎপাদন একটা বড় বাধা সবসময়। সেই সঙ্গে যেটা আবার ওই মানুষটি ভৈরব গঙ্গোপাধ্যায় আবার বেশ কয়েকটি নিজস্ব মালিকানায় দলও চালাচ্ছেন। ফলে একটা মানে সাংঘাতিক একটা নৈরাজ্য চলছে। আর যাত্রার গুণমানের দিকে কারোর চোখ নেই, কারণ লক্ষ্মীর প্রসাদ পাওয়ার জন্য সবাই দৌড়োদৌড়ি করছেন সে সময়, যেহেতু হঠাৎ করে যাত্রায় এতটা অর্থাগম ঘটেছে। সেই সময় স্বাভাবিকভাবেই তখন যেহেতু যাত্রা শিল্পীদের ঘাটতি ঘটলো, এবং কিছু নতুন অপেরা মালিক, নতুন যাত্রা মালিক ভাবলেন যে যে খুব দ্রুত কিছু অর্থাগমের ব্যবস্থা করবার জন্য সিরিয়াল ফিল্মের যারা স্টার্স তাদেরকে আনতে শুরু করলেন। তো এতে করে সাময়িক কিছু লাভ হলো যাত্রা শিল্পের, যে তাদের দেখার নেশায় তখন সিলভার স্ক্রিন থেকে তারা সদ্য সদ্য যাত্রা মঞ্চে পদার্পণ করেছেন, তো তাদের দেখতে স্বাভাবিকভাবে প্রচুর মানুষের ভিড় জুটে গেল। কিন্তু তারা খুব হলেন, তারা খুব হতাশ হলেন, কারণ যাত্রা ফর্ম, যে যাত্রা ফর্মের সঙ্গে, যে অভিনয় কলার সঙ্গে, যে পালার সঙ্গে তারা অভ্যস্ত, তার সঙ্গে এই নতুন অভিনেতা অভিনেত্রীরা সড়গড় নন, সড়গড় হওয়া সম্ভব নয় এত সহজে। এটা রপ্ত করতে ইয়ার্স লেগে যায়, বছরের পর বছর লেগে যায় অভিনয় শৈলীটা রপ্ত করতে। আমরা যতই নাক সিটকাই না কেন, অমিত্রাক্ষর ছন্দ সঠিকভাবে বলতে পারা, সেটা শিখতে যথেষ্ট শ্রম লাগে, যথেষ্ট অধ্যবসায় লাগে। এবং ওই উচ্চগ্রামে ওই অভিনয় শৈলী এবং তার উত্থান পতন, তার স্বরূপ প্রক্ষেপণ, সেটা শিখতে সময় লাগে, যাতে করে ওই 15,000 মানুষকে টান টান উত্তেজনার মধ্যে ধরে রাখতে পারা যায়। অত সহজ নয় কিন্তু বিষয়টা, যতটা সহজ মনে হয়। মেলোড্রামা বিষয়টাও কিন্তু খুব কঠিন একটা বিষয়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ফলে ওই চলচ্চিত্র শিল্পীরা আসতে থাকেন, এবং যারা প্রকৃত যাত্রামোদী দর্শক, যারা যাত্রা বুঝতেন, যাত্রা ভালোবাসতেন, তারা আস্তে আস্তে মুখ ফেরাতে লাগলেন, কারণ এই যাত্রা তারা দেখতে চান না। আরেকটা সঙ্গে সঙ্গে কী ঘটনা ঘটে গেল, যে এরা যেহেতু যাত্রায় প্রচুর অর্থ, এবং প্রত্যেকটি রাত্রে তারা একটা বিপুল পরিমাণ অর্থ পেতেন প্রত্যেকটা শোয়ে, তো এতে করে অনেক যাত্রা মালিক তারা কিন্তু আবার ব্যর্থও হলেন, যে যে পরিমাণ তারা উপার্জন করছিলেন এবং এই শিল্পীদের ব্যয়ের জন্য ব্যয় হচ্ছিল তার থেকে বেশি। ফলে তারাও ব্যবসা গোটাতে একসময় বাধ্য হলেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু যাত্রা অ্যাজ আ আর্ট ফর্ম, সেইটা যেহেতু নষ্ট হতে বসলো, এবং একটা জেনারেশনের যে অ্যাক্টার্স যারা এতদিন ধরে এই দক্ষতাটা অর্জন করেছিলেন, এবং তাদের হাত ধরে নতুন প্রজন্মের অ্যাক্টার্সরা আর তৈরি হলো না। কারণ নতুন প্রজন্মের যারা, তারা যাত্রাকে যে ফর্মে দেখলো, সেই ফর্মে তাদের অনুপ্রাণিত হওয়ার কথা নয় যে যাত্রায় আসার ক্ষেত্রে। ফলে এই যে নতুন শিল্পীদের আসা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। ফলে কি, যে ব্যাটন হ্যান্ড ওভারটা প্রপারলি হলো না। ফলে একটা পুরো স্কুল, একটা জেনারেশনের সঙ্গে সঙ্গে যাত্রার যে অভিনয় শৈলীর যে ধারা, সেই ধারাটা কিন্তু প্রায় লুপ্ত হয়ে গেল। এটাকে রিভাইভ করা এখন সবচেয়ে বড় মানে সবচেয়ে ডিফিকাল্ট একটা বিষয়। কারণ একটা প্রজন্মের সঙ্গে সঙ্গে সেই যে অভিনয়ের যে ধারা, সেটাকে যারা ধারণ করে রেখেছিলেন, যারা মাস্টার করেছিলেন সেই ধারাটাকে, তারা কিন্তু কিন্তু তার মানে এই নয় যে যাত্রার শক্তি ক্ষয়ের ফলে যাত্রার শিল্পের অবসান ঘটেছে। সে এখনও ঘটেনি সে অবসান। আমরা যদি সত্যি প্রকৃত যে নাটকের কথা উৎপল ভেবেছিলেন, যেভাবে ভেবেছিলেন, যে সেই নাটক যদি আমরা তৈরি করতে পারি, এখনও যদি আমরা সেই পালা নিয়ে যেতে পারি দর্শকের কাছে, এখনও নিশ্চিতভাবে সে দর্শককে স্পর্শ করবে, নতুন উদ্যমে, নতুন ভালোবাসায়, নতুন প্রেরণায় নতুন দর্শক আবার আসবে। এবার সেটা কি ফর্মে হবে, আমি তো বারবার বললাম যে যাত্রা মানে, আমি বলছি না যে যাত্রাকে তার প্রিস্টাইন ফর্মে ফিরে যেতে হবে।
নাটকের যারা আছেন, এখন তো আর স্বাভাবিকভাবেই যে যাত্রা দলের মালিক এবং নায়কদের, অধিকারী এবং নায়কদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে তো আর যাত্রা হবে না। যদি যারা নাট্যমঞ্চের যারা থিয়েটার যারা করেন, তারা যদি ভাবেন যে হ্যাঁ তারা পালাতে রিসর্ট করবেন, তাহলে তারা কিভাবে যাবেন সেটা একটা ভাবতে হবে, যে কিভাবে তারা এই সংগঠনটা করবেন, কিভাবে তারা এই মঞ্চায়নটা করবেন, কি ফর্মে করবেন। একটা এক্সপেরিমেন্ট তো এটা। অথবা এরকমও ভাবা যেতে পারে, যেটা বলছিলাম, যে যাত্রাকে কোনোভাবে মঞ্চে নিয়ে আসা গেল কিনা, যে আবার করে সেই প্যাশন, সেই দেশজ যে উপাদান, যে আত্মার কথা বলছি, সেই আত্মা, সেই উপাদানগুলোকে কাজে লাগিয়ে আবার নতুন পালা ফর্মে নাটককে ধরা গেল কিনা। শেষে এটাই বলবার যে প্রসেনিয়াম থিয়েটারকে যেন আমরা পরম বলে ভেবে না নিই, আর কলোনিয়াল হ্যাংওভার আমাদের যেন গ্রাস না করে। যে আমরা যদি রুটস বিযুক্ত হই, আমরা শিকড় থেকে উৎখাত যদি হয়ে আমরা নাটক করি, থিয়েটার করি, তাহলে সেটার কখনোই জনগণকে কানেক্ট করতে সফল হবে না, জনমানুষকে মানে কেটার করতে সফল হবে না। সুতরাং আমাদের মানে মোটোই হওয়া উচিত যে ব্যাক টু দ্য রুটস, সেটাকে এক্সপ্লোর করা উচিত, এবং সেই নাট্যধারাতে আমাদের নাট্যভাবনাকে অভিষিক্ত করা উচিত। নাট্যভাবনাই বললাম আমি, নাট্যমঞ্চ বা যাত্রামঞ্চ কোনোটাই বললাম না। এই মঞ্চের আদল কেমন হবে, এই মঞ্চভাবনা কেমন হবে, সেটা তো যারা নাটক করছেন, থিয়েটার করছেন, তারা ভাববেন। আমার অনেক কথা হয়তো একটু সংস্কারে লাগতে পারে, আমরা যেভাবে যেভাবে ভেবে আসছি তার প্রতি, সেটার জন্য যদি সেই আঘাত লাগে তার জন্য দুঃখিত। তবে এগুলো আমার খুব নিজস্ব ভাবনা, খুব এটা আমার মানে দীর্ঘদিনেরই মানে একটা, আমি নাটক নিয়ে ভাবতে গিয়ে বিষয়গুলো আমার খুব পীড়িত করেছে। যে যে কোনো নাট্য আলোচনায় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে নাটকের যে সমস্যার কথা বলা হয়, যে প্রসিনিয়ামের যে দর্শকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে সীমার সম্মুখীন হতে হয়, যে লিমিটেশন তাদেরকে ফেস করতে হয়, যেটা বৃহত্তর দর্শকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে, সেইটা সবাইকে ভাবায়। কিন্তু সেইটা সবাইকে ভাবালেও আমরা কখনো ভাবি না যে আমাদের দেশীয় ঐতিহ্যের যে নাট্যকলা সেটার কাছে যাওয়ার। আমার মনে হয়, যেটা এক্ষুনি বললাম, যে আমাদের যেটা মোটো হওয়া উচিত, আমাদের যেটা স্লোগান হওয়া উচিত, ব্যাক টু দ্য রুটস। নমস্কার। আরেকটা সংস্কার থেকেও বেরোতে অনুরোধ করব, সেটা হচ্ছে যে যাত্রার যে অভিনয় ধারা, সেটাকে একটা অন্য ধারা বলে যদি স্বীকার করে নিই, একটা অভিনয়ের শৈলী হিসেবে যদি স্বীকার করে নিই, তাহলে যাত্রাকে গ্রহণ করার ক্ষেত্রে আমাদের খুব বাধা থাকবে না। সেই শৈলীটাকে সময়ের রুচি অনুযায়ী পরিমার্জিত করা যেতে পারে, সেটাকে নিশ্চিতভাবে সেটাকে আজকের সময় উপযোগী করা যেতে পারে, তার জন্য সেই স্বাধীনতা নিতে হবে। কিন্তু সেটাকে ওই অতিনাটকীয়তার দিয়ে, অতিনাটকীয়তার কারণে সেটাকে একেবারে প্রত্যাখ্যান করা, এটা খুব মূর্খামি। কারণ যে কোনো দেশের যে দেশজ নাট্যকলা, তার একটা নির্দিষ্ট অভিনয়ের ফর্ম থাকে। আমাদের যেমন আছে তেমনি জাপানিজ, আপনারা যদি কেউ জাপানিজ থিয়েটার নাও দেখে থাকেন, আমিও দেখিনি, কিন্তু আপনি যদি রাশোমান দেখেন, আপনি যদি সেভেন সামুরাই দেখেন, আপনি যদি রান দেখেন, আকিরা কুরাসাওয়ার কালজয়ী সব ফিল্মস, যে মিজোগুচির যদি কোনো ফিল্ম দেখেন, তাহলে সেখানে দেখবেন যে সেখানে যে অভিনয়, যে ফর্মে তারা অভিনয় করছেন, সেটা ঠিক কিন্তু সিনেমাটিক নয়। তা সত্ত্বেও কিন্তু ওই ফিল্মগুলোর কালজয়ী হওয়ার ক্ষেত্রে সেটা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এটা কিন্তু মনে রাখবার মতো। অপেরা কিন্তু এখনও ইউরোপে তার বেশ পপুলারিটি রয়েছে, বেশ জনপ্রিয়তা রয়েছে। শেক্সপিরিয়ান থিয়েটারের যে ফর্ম, সেটা তো আমাদের যাত্রা তো তারই অনুসারী। শেক্সপিয়ার সেই একই কাব্য নাটক, সেই একই রকমেরভাবে অ্যাসাইড বলা, সেই একই রকম লং সলিলকি, এই ফর্মগুলোই তো যাত্রা গ্রহণ করেছে। শেক্সপিয়ারিয়ান থিয়েটার যখন করি, তখন কি আমাদের মনে হয় যে এটা অতি নাটকীয় ইয়ে? সেখানে আপনি যদি বলেন যে যে অ্যাক্টিং মানে মানে রিয়েল অ্যাক্টিং ইজ নট টু অ্যাক্ট এট অল, সেটা তো
সেখানে কার্যকর হয় না। আর অ্যাক্টিং, আরেকটা যেটা বলবার সেটা হচ্ছে যে যে বুদ্ধিবৃত্তির কথা এবং হৃদয়বৃত্তির কথা, যেটা বলেওছি আগে, যে আহ, হৃদয়বৃত্তিকে একেবারে পিছনে পাঠিয়ে দিয়ে বুদ্ধিবৃত্তির জয় ঘোষণা করতে গেলে প্রেক্টের নাটক ওই জন্য উৎপলও খুব করতে চাননি মানে উনি আরও সময় দিতে চেয়েছেন দর্শককে, যে দর্শক আরও পরিণত হোক। দর্শক ছাড়া তো নাটক চলে না। দর্শককে আনবার জন্যই কিন্তু উৎপল মিনারভাতে প্রথমে স্পেকটাকুলার সব নাটক তৈরি করেছেন, যাতে সেই চমক তৈরি হয় যেটা দেখতে দর্শক আসে। তারপর যা বলার কথা সেগুলো বলবো। অঙ্গার, কল্লোল সব স্পেকটাকুলার ড্রামা। সেখানে তো সেই দর্শক নিয়ে আসার জন্য যে ফর্ম আমার কাজে লাগবে সেই ফর্মকে আমাকে গ্রহণ করতে হবে। তারপরে আমার কথাগুলো আমি বলবো, আমার মতো করে বলবো, দর্শককে তৈরি করব। যদি ব্রেক্টের বুদ্ধিবৃত্তির দিকে আমাকে যেতে হয়, হৃদয়বৃত্তি দিয়েই যাত্রাটা শুরু করব। না হলে কিন্তু আমি কমিউনিকেট করতে পারবো না। কমিউনিকেট না করলে আমি ফেল করব, আমি সংকুচিত হয়ে যাব, আমি পৌঁছতে পারবো না।